নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বিকাল 5:30 মানেই বিকেলের বিতর্ক, আর বিকেলের বিতর্ক মানেই কোনো একটা বিষয়, যে বিষয়ের পক্ষে এবং বিপক্ষে কিছু বক্তব্য আছে। এমন কোনো বিষয় যে বিষয় নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে, সে প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করি। আজকে বিকেলের বিতর্কে যে বিষয় নিয়ে কথা বলবো তার বলার আগে একটা কথা বলতেই হয়, কোন সময় দাঁড়িয়ে আমরা কথা বলছি সেই সময়টা খুব ইম্পর্টেন্ট। তার কারণ লোকসভা নির্বাচন দোরগোড়ায় করা নাড়ছে, আর এই লোকসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মাঝখানে একটা বনাম বসে গিয়েছে, একটা ভার্সেস বসে গিয়েছে। তার কারণ সংঘাত। এই সংঘাত আকচি কাদা ছোড়াছুড়িতে বাড়ছে সংঘাতের উত্তাপ। এফআইআর বনাম এফআইআর, সভার পাল্টা সভায় সরগরম রাজনীতির ময়দান। আর জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে এফআইআর করে তৃণমূল কংগ্রেস, আর টি শার্টে অবমাননাকর শব্দের বিরোধিতায় এফআইআর করেন চন্দ্রিমা। এবার মোদি শাহর বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যের অভিযোগে আবারও সেই এফআইআর। 60 জন তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছে বিজেপি। 12 ডিসেম্বর শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই অন্যদিকে শুভেন্দুরও সভা রয়েছে, শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতে সভা পাল্টা সভা ঘিরে সেখানেও কিন্তু তাতছে পরিস্থিতির উত্তাপ। গীতা পাঠের পাল্টা এবার চণ্ডীপাঠ। কলকাতা বা মেদিনীপুরে হবে কর্মসূচি। সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের কর্মসূচিতে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে এই সংঘাতের উত্তাপ কিন্তু ক্রমশই বাড়ছে, বিশেষ করে কখন লোকসভা নির্বাচনের আগে। তার কারণ কেউই কোনো ইস্যু, তা বার্নিং হোক বা না হোক, কেউ কোনো ইস্যুতে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। তার কারণ সবার পাখির চোখ লোকসভা নির্বাচন, কুর্সি, গদি, ক্ষমতা। এই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে আজকের বিষয়, তাই সংঘাতে বাড়ছে উত্তাপ। বিস্তারিত আলোচনায় অবশ্যই যাব। আমার সঙ্গে আজকে বিশেষজ্ঞরা থাকবেন স্টুডিওতে, আমার সঙ্গে আমার সহকর্মী থাকবেন। তবে তার আগে কোন কোন বিষয়গুলো আমাদের আজকের আলোচনার মূল ফোকাসে সেটা আপনাদের একবার বলবো, তারপর বক্তব্য শোনাবো রাজনৈতিক ব্যক্তিত্বদের। আজকে কোন কোন বিষয়ে মূল ফোকাস সেগুলো বলি। লোকসভার আগে তৃণমূল বিজেপি সংঘাতে চড়ছে পারদ। এফআইআর বনাম এফআইআর, সভার পাল্টা সভায় সরগরম রাজনীতি। জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে এফআইআর তৃণমূল কংগ্রেসের। টি শার্টে অবমাননাকর শব্দের বিরোধিতায় এফআইআর চন্দ্রিমার। 60 তৃণমূল বিধায়কের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের বিজেপির। মোদি শাহর বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যের অভিযোগে এফআইআর। আর শিলিগুড়িতে মমতার সভার দিনই শুভেন্দুর সভা। গীতা পাঠের পাল্টা চণ্ডীপাঠ। কলকাতায় বা মেদিনীপুরে সভার সম্ভাবনা। চোরের পাল্টা পকেটমার টক্করে বাড়ছে দুদলের আকচি। আজকে এই আমাদের আলোচনার বিষয়ে মূল ফোকাস। তবে তার আগে রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের কি উবাচো, তারা কি বলছেন, একবার ব্যাক টু ব্যাক আপনাদের শোনাই, তারপর আসছি। এগুলো শুনতেও খারাপ লাগে। যারা পকেটমার তারা বেশি পকেটমার করে চিৎকার করে, ওরা সবচেয়ে বড় পকেটমার। আজকে দেশের মানুষের পকেট সবচেয়ে বেশি কেটেছে ওরা। বলুন না, নোটবন্দি থেকে শুরু করে 15 লাখ টাকা অ্যাকাউন্টে দেবো থেকে শুরু করে, কোভিডের সময় ফ্রি রেশন তো চলতো, কিছুদিনের জন্য দেওয়া হয়েছিল, আবার বন্ধ করে দিয়েছিল কেন? আর আমাদের এখানে তো অলরেডি সব মানুষ ফ্রি রেশন পায়। ওরা ইলেকশন আসলে কিছু কথা বলে, তারপর ভাওতা দেয়, উসকা বাদ নেই যেতে হয়। ওদের গীতা পাঠ, আমাদের চণ্ডীপাঠ, এটা পাল্টা কোনো ব্যাপার নয়। এটা আমাদের অনেক আগে থেকে আলোচনা হয়েছিল। বিভিন্ন কাজকর্মের জন্যে বা আমরা যোগাযোগের একটু অসুবিধা হয়ে গিয়েছিল বলেই আমরা করতে পারিনি। আমরা চণ্ডীপাঠ করার ব্যবস্থা করছি, কিন্তু এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। সনাতন ট্রাস্ট একটা বলেছে যে কলকাতা রানী রাসমণি রোডে করবে। আমাদের এখনও পর্যন্ত তাদের এই একটা জায়গায় প্রস্তাব তারা করেছেন। জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় হবে না কলকাতায় হবে, সে ব্যাপারটা আগামীকাল চূড়ান্ত হবে। যাক, অ্যাটলিস্ট গীতাপাঠ, আমাদের গীতাপাঠের পরিপ্রেক্ষিতে বা তার বিরোধিতা করে বলুন বা যেভাবে হোক, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাটলিস্ট চণ্ডীপাঠ তো করছেন। এতদিন তো আমরা চণ্ডীপাঠ করতে দেখিনি। আমরা রেড রোডে ওনাকে নামাজের ইয়েতে যেতে দেখেছি, কিন্তু চণ্ডীপাঠ করতে দেখিনি। তো বিজেপির পাল্লায় পড়ে কমসে কম মমতা বন্দ্যোপাধ্যায় পাঠ তো করছেন, চণ্ডীপাঠ করছেন। যে পাঠই করুন ভালো হচ্ছে। বাংলায় পাঠের পাঠ বাড়ছে, গীতা পাঠ বাড়ছে, চণ্ডীপাঠ বাড়ছে। চণ্ডীটা বুঝে পাঠ করলেই হলো। অসুর দমন কীভাবে করতে হয় মা চণ্ডী সেখানে বলে গেছেন, তো সে বুঝে পড়লে পরে ভালো হয়। বেশ, এফআইআর
এটাও আপনাদের শুরুতে বললাম, এই এফআইআর সংক্রান্ত কি আকচি হয়েছে, কি বক্তব্য, পাল্টা বক্তব্য একবার শোনাবো আপনাদের। करने दो ना, क्या है वो करेगा, हम लड़ेगा, हम लड़ेंगे, हम जीतेंगे। দায়ী তো তৃণমূল কংগ্রেস, আমরা তো আগে এফআইআর করতে যাইনি। রাজনীতিতে আপনি মোদিকে চোর বলছেন, আমরা মমতাকে চোর বলছি, অসুবিধা নেই, বলতেই পারেন। কিন্তু আমরা কোনো লোকসভাতে কেউ এরকম বক্তব্য রেখেছে বা লোকসভার বাইরে কেউ এই ধরনের কথা বলেছে বলে আমরা তার বিরুদ্ধে এফআইআর করেছি, এরকম কোনো নিদর্শন কিন্তু দেখাতে পারবেন না। স্পিকারের কোনো মানে দমই নেই, মুখ্যমন্ত্রী কথাতেই তাকে উঠতে হয়, বসতে বললে বসতে হয়। মুখ্যমন্ত্রী বিধানসভাটিকে, পশ্চিমবঙ্গ বিধানসভাকে তৃণমূল কংগ্রেসের রাজ্য পার্টি অফিসে পরিণত করেছে। আপনাদের মূল বিষয়টা বললাম, কোন কোন বিষয় নিয়ে এই আকচি, দড়ি টানাটানি, কাদা ছোড়াছড়ি, বিতর্ক এবং সংঘাতের উত্তাপ, সেগুলো বললাম, তাদের বক্তব্য শোনালাম। এরপরেও আমি জানি বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজার প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, সেই বিষয়টা নিয়েই কথা বলবো। আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন অতিথিরা, তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিন। আমার ডান দিকে রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। মণিশঙ্কর বাবু, আপনাকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন পদ্মশ্রী শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, কাজী সাহেবকেও স্বাগত জানাই, এবং আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন আমার সঙ্গে। সব মিলিয়ে আজকে আমরা এই সংঘাতের উত্তাপ কোন খাতে কতটা বাড়লো আমরা অবশ্যই জানবো। তবে তার আগে প্রদীপ্তর কাছে একবার যাই, প্রদীপ্তর কাছ থেকে জেনে নিই যে এই সমস্তই তো ঘটনা, সেই ঘটনা বেশ কিছু খবরের জন্ম দেয়, আমরা জানি সেই খবর বেশ কিছু ভাবনার জন্ম দেয়। তো এখনো পর্যন্ত যা ক্রনোলজি, এই যে সংঘাতের উত্তাপ কোন কোন খাতে কতটা বেড়ে আছে, কোন জায়গায় রয়েছে, একটু প্রিসাইসলি আমি একটু সারসংক্ষেপ জানবো, তারপর আমি অতিথিদের কাছে আসবো। প্রদীপ্ত। দেখো, এই মুহূর্তে এই আকচিটা বাড়বে বলেই কোথাও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তার কারণ শুভজিৎ, লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় করা নাড়ছে। কান পাতলায় শোনা যাচ্ছে যে মার্চের দ্বিতীয় তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু ভোটটাও শুরু হয়ে যাবে, ফেব্রুয়ারিতে তার নোটিফিকেশন। ফলে নির্বাচন যত এগিয়ে আসবে এই উত্তাপ ক্রমশ বাড়বে। সেটা এফআইআরের পাল্টা অভিযোগ দায়ের হতে পারে, জাতীয় সঙ্গীতের অবমাননার পাল্টা আসতে পারে, যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করার বিষয়। আমরা দেখছি শিলিগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল, ঠিক সেখানেই সেই শিলিগুড়িতেই সভা করবেন একই দিনে শুভেন্দু অধিকারী। আবার আমরা এটাও দেখছি কোথাও গিয়ে যখন এই চোর শব্দ বলা নিয়ে তারা কেউ কেউ বলছেন যে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রয়োজন, সেটা বলার সময়ও কিন্তু বলছেন আমরা তো সূচনা করিনি। তাপস রায় সকালে বললেন এই সূচনাটা বিজেপি করেছে, বিজেপি বলছে এটা তো আমরা সূচনা করিনি, এটা তৃণমূল কংগ্রেস করেছে। অর্থাৎ অভিযোগের দায় নিয়েও কিন্তু শুভজিৎ কোথাও কাদা ছোড়াছুড়িটা অব্যাহত, এবং রাজনৈতিক মহল মনে করছে যে যত নির্বাচনটা এগিয়ে আসবে এটা কিন্তু ক্রমশ বাড়তে থাকবে। এক্স্যাক্টলি, যত নির্বাচন এগিয়ে আসছে ততই কাদা ছোড়াছুড়ির বহর বাড়ছে। কিন্তু যারা ভোটার, যারা ভোট দিতে যাবেন, তারা তো ভেবে যাচ্ছেন তারা কাকে নির্বাচিত করবেন, বা তাদের একটা বিশ্বাসের জায়গায় তৈরি হয়, একটা ক্রেডিবিলিটি ফ্যাক্টর কাজ করে, তাদের একটা আদর্শের জায়গা তৈরি হয় বলে এখনও আমরা বিশ্বাস রাখি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে আকচি, কাদা ছোড়াছুড়ি তাদের কতটা প্রভাবিত করে, এবং সৌজন্য শব্দটা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে রাজনীতি থেকে, সেটাই বা ভবিষ্যতে কতটা ভোটারদের প্রভাবিত করবে আমি জানবো। আমি প্রথমে মণিশঙ্কর বাবুর কাছে যাবো। এই যে আমরা বললাম যে সংঘাতের উত্তাপ বাড়ছে, ভোটের আগে সংঘাতের উত্তাপ বাড়াটা আদৌ কি রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে খুব সমীচীন? কি মনে হয়, কি বলবেন? না দেখুন, প্রদীপ্তবাবু তো যেটা বললো, আমারও সেটা কথা যে ভোট এলে কিন্তু একটা পাল্টা একটা আমরা দেখতে পাই। এটা বরাবরই আমরা দেখেছি আর কি, যখন থেকে আমাদের ভোট কি জিনিস যখন থেকে আমাদের জ্ঞান হয়েছে। কিন্তু তবুও বলবো, যদি আপনি কিছুদিন মানে একটু ব্যাকে যান, রাজনৈতিক যে শালীনতা বোধ, সৌজন্যতা বোধ, এইটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছে। এবং সেটা নষ্ট হওয়ার পিছনে যেমন কিছু সাধারণ মানুষের দায়ী, কিছু আমি বলবো যে সংবাদপত্র কোনো জায়গাতে তাদেরও একটা যে চতুর্থ স্তম্ভ সংবিধানের, তাদেরও ঠিকমতো দায়িত্ব পালনের ক্ষেত্রে একটুখানি সতর্ক হওয়া দরকার। কীরকম? আর যেমন কোন বিষয়ে আমরা আলোচনা করব, কোন বিষয়ে দেখবেন কোনো জিনিস যখন ঘটনা ঘটে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, যে এই ঘটনাটাকে যদি বেশি বলা হয় তাহলে উত্তাপটা হয়তো আরও বেড়ে যাবে। ফলে কোনো আমি প্রত্যেকটা বন্ধ করতে বলছি না, আমি বলছি যেটা একটা কনস্ট্রাকটিভ ডিসকাশন হবে, রেসপন্সিবল ডেমোক্রেসিটিকে ডেভেলপ করার জন্য যেগুলো করা দরকার সেগুলো নিয়েও কিন্তু আমি প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক্স মিডিয়া হোক একটু সতর্ক বলছি। আমি বলছি না যে তারা দেখাবে না, আমি বলছি যে আমি সারাদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কিছু কাজ করি যে কাজগুলো কিছুগুলো আমি লোকের কাছে দেখাতে পারবো, যে কাজগুলো আমি কিছু শোনাতে পারবো,
কিছু কাজ আমি গোপন থাকবে, কিন্তু কখন করছি, কোথায় করছি, কার কাছে করছি, যদি এই জিনিসগুলো মণিশঙ্কর বাবু কিছু কাজ যেই কাজগুলো সংবাদ মাধ্যমে দেখানোর আগে আপনি যদি দেখেন আপনার চোখের সামনে ঘটছে, তখন তো আপনার সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে একটা অভিজ্ঞতা তৈরি হবে। তখন তো সেটা মিডিয়া কখন দেখাচ্ছে তার আগে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চোখের সামনে এই ছেলে মেয়েগুলোর চাকরি চুরি হয়ে গেছে, আপনার চোখের সামনে দুর্নীতি হয়েছে। আপনারাই সেই, আমি সবকিছু বলছি না, আপনারাই দেখবেন সতর্ক হয়ে যান মাঝে মাঝে, কিরকম হয়ে যান। একটা মেয়ে রেপ হয়েছে, খুবই দুঃখের বিষয়, খুবই লজ্জার বিষয়, তখন ছবিটা কিন্তু আপনারা ঝাপসা করে দেন। কেন করে দেন? সেটা তো ঘটনাটা ঘটেছে, দেখান না তো। তারপরে ওই জিনিসটা দেখালে মানুষের মনে যে প্রভাবটা পড়বে সেইটা কিছু 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 জায়গায় সতর্ক হওয়া। ফলে আমি একদম দোষ দিচ্ছি না মিডিয়াকে। আর দ্বিতীয় কথা বলছি, এই যে দেখবেন পকেটমার যে কথাটা নিয়ে আজকে যে কথাটা উঠছে, আজকে দেখবেন গিরিরাজ সিং মমতাকে ঠুমকা বলেছে, তিনি মানে এই যে ফিল্ম ফেস্টিভ্যাল সেটা নিয়ে একটা মন্ত্রী সে আরেকজন মিনিস্টারকে সেরকম ধরনের কথা বলছে। আর পকেটমার যেটা কথাটা হচ্ছে সেটা দেখবেন একটা কথা, মানে মমতা পকেটমার বলেছে মানে যে আমি যদি কাউকে চোর বলি আগে আমাকে ক্লিন চিট হতে হবে, তবে মানুষের কাছে বিশ্বাসটা জন্মাবে। একটা চোর আর যদি বলে অন্যজনকে চোর, সেটা মানুষ গ্রহণ করবেন না। যার নামে অভিযুক্ত আছে চোর হিসাবে, সে দোষী হোক বা না হোক, তার মুখে এটা সাজে না, সেটাই মমতা ব্যানার্জি বলছেন। তাহলে কার মুখে সাজে এ প্রশ্ন এই মুহূর্তে বড়। ধরে নিলাম যিনি বলছেন তার মুখে সাজে না, কিন্তু এই যে এতগুলো মানুষ, এত রাজ্যবাসী, আমজনতা আমরা যাদের বলি সাধারণ মানুষ, তাদের দিনের পর দিন যারা প্রতারিত হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, এক একটা ক্ষেত্রে যে দুর্নীতির বহর দেখতে পাওয়া গিয়েছে, এই দুর্নীতির দ্বারা প্রতারিত সব মানুষ যদি সমস্বরে একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর, তখনও কি একই কথা বলা হবে? তখনও কি চোর পকেট মার এই 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 ন্যারেটিভটা তৈরি করা সম্ভব হবে? আমি কাজী সাহেবের কাছে এই প্রশ্নটা নিয়ে যাব। দেখুন, সম্প্রতি যেটা দেখছি আর কি, সম্প্রতি বিধানসভায় দেখছি, বিধানসভা হচ্ছে কি, বিধানসভা হচ্ছে খিস্তি খেউড়ের জাতা, জানি না কার কোন কোন জায়গায় ব্যথা, এ সবই আসলে রাজনীতির কথা। তাই এই সকল কথা নেই কোনো হাতামাতা, আপনি কল্পনা করতে পারবেন না। ছড়া তো খুব চলছে ইদানিং, আপনার ছড়াটা খুব প্রাসঙ্গিক হলো, কারণ সাম্প্রতিককালে আমরা এই ধরনের ছড়ার তো খুব বহরও দেখেছি, দুর্নীতির বহর যেরকম দেখেছি। না, আপনি কল্পনা করতে পারবেন না ন্যূনতম শ্রদ্ধা ভক্তি, ঠিক, যারা জনপ্রতিনিধি, অজস্র লোক ভোট, কিন্তু কেন এরকম হলো এত অবক্ষয়? আমার সন্তান, আমি না আপনাদের সব প্রোগ্রাম করতে হবে, দেখতে হয় টিভিটা, মানে খুলতে হয়, আমাকে বন্ধ করে দিতে হয়, জানেন আমি কি বলবো আমার সন্তানকে, আমি কি বলবো যে এরা এরা এই সব রাজনীতির লোকদের কথা আমি বলতে চাই টিভি চ্যানেলে, কি বলবো? বাচ্চাদের দেখানো যাবে না, বাচ্চারা ডিমোরালাইজ হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে মানুষ ভোট দিয়ে এদেরকে ক্ষমতায় পাঠায়, এরা দেশের নিয়ন্ত্রক। কিন্তু সেই বাচ্চার বাবা মায়েরা যখন ভোট দিতে যাবেন তখন তাদেরকে আবার নির্বাচিত করেন কেন? মানে উপায় নেই। আসলে কোথায় যাবে গণতন্ত্র বলে একটা গল্প আছে আমাদের দেশে, আসলে কি গণতন্ত্র আছে আপনি বলুন তো? এই যে বলছে চণ্ডী পাঠ, তার আগে গীতা পাঠ হচ্ছে। আচ্ছা, লক্ষ্য করতে গীতা পাঠ কারো ইস্যু হতে পারে, তাদের মনে হচ্ছে তাই করছে তারা। আচ্ছা, তার প্রতিক্রিয়া চণ্ডী পাঠ করতে যাবো কেন, প্রতিযোগিতা করতে যাবো কেন? এটা ধর্মের প্রতিযোগিতা, এটা কি ধর্মের প্রতিযোগিতারই কাইন্ড অফ? আপনার মনে হয় কোনো না কোনো ভাবে যে ইস্যুর তো অভাব নেই রাজনীতিতে লড়াই করার, আপনার কি মনে হয় ধর্মকেও ইস্যু হিসাবে এতটা প্রো করে দিতে হলো ইনসিকিউরিটি জায়গা থেকে? আমি আপনাকে বলছি এটা যে কত ক্ষতিকর জানেন না। ধর্ম তো পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গা নিয়ে রাহাজানি, এ তো রাহাজানি। আমি আপনাকে উল্টো বলছি, রাম মন্দির করেছে কারা, কেন করেছে, কি জন্য করেছে, কার শ্রদ্ধা, আমি এই জায়গায় যাচ্ছি না। বিপুল লোক রাম মন্দির চাইছে ভারতবর্ষে, ভুল ঠিক চাইছে। তার উল্টো দিকে দেখুন, আজকে হচ্ছে রাম মন্দির মানে বাবরি মসজিদ পতনের দিন, আজকে শৌর্য দিবস। যে মাননীয়া বাবরি মসজিদ পতনের পর থেকে চিৎকার করতো, তিনি কিন্তু নীরব হয়ে গেছেন, খেয়াল করে দেখেছেন কি? এবং একটা জায়গায় ইন্টারভিউ দিতে বলেছেন, কই রাম মন্দির নিয়ে আমি তো কোনো আপত্তি করিনি। উনি কিন্তু জগন্নাথ মন্দির করছেন। আচ্ছা, জগন্নাথ মন্দির যে করছেন দীঘাতে, সেখানে কার টাকায় করছেন? খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, টাকাটা কার? জগন্নাথ মন্দির করার অধিকার তাকে কে দিয়েছে? মসজিদ করার অধিকার তাকে কে দেবে? মসজিদ হলো ধর্ম, সেটা করা কি রাজনীতির লোকদের কাজ? এখন যে গীতা চণ্ডীপাঠ হচ্ছে, মুসলমানরা বলে কোরআন পাঠক, কোরআন পাঠের প্রতিযোগিতা হোক, এইগুলো করে কাজের কথা? আমি বলছি অকাজ নিয়ে গোটা রাজ্যে একটা আপনি একজন পদ্মশ্রী পাওয়ার লোক, আমি বলছি যে এই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটনা যেগুলো ঘটছে, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে সে বাচ্চা ছেলেদের মতো আলোচনা করা হয়। যেটা উনি বলছিলেন যে এই যে রাজনীতি ছাড়া কি হবে, ধরুন আপনি যত খারাপই করুন না কেন, রাজনীতির বাইরে আপনি যেতে পারবেন না। রাজনীতির লোকেরা দেশ চালাবে, আপনি যা বলুন আমি যাই বলুন, রাজনীতি চালাবে।
আসলে আমার মনে হয় যে রাজনীতিতে একটা বেশ কিছুদিন ধরে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে। ঠিক। আজকে যদি গঙ্গা জল বয়ে যায়, মাঝখান দিয়ে যদি স্টপ হয়ে যায়, তখন নালার জলটা এসে জলটাকে দূষিত করে দেয়। ফলে যাদের রাজনীতিতে আসার দরকার সেই লোকগুলো যখন আসছে না, ফলে রাজনীতিতে সেরকম ডেভেলপমেন্ট হচ্ছে না। কেন আসছে না? আপনাকে বলি, বাবু এবং কাজী সাহেব, তার মানে কি সেই মানুষটা, সেই ছেলেটি নেই, সেই ছেলেটির অভাব আছে যে এসে বলবে যে রাজা তোর কাপড় কোথায়, মানে সেই ছেলেটির অভাব, সেইটা কি ভ্যাকুয়াম? আমি বলবো না স্যার, একটু বলে দিই স্যার, বলুন। এই কথাই তো আসল কথা। আপনি যে বললেন না রাজা তুমি ল্যাংটো উলঙ্গ, হ্যাঁ এটাই তো বলতে গিয়েছিলাম। আপনি জাতীয় সঙ্গীতের জন্য এফআইআর কথা বলছিলেন না? হ্যাঁ, এই কাজী মাসুম আক্তার একজন প্রধান শিক্ষক, তিনি তার সামাজিক দায়িত্ব পালন করেছেন, তার প্রধান শিক্ষক তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছিলেন। জাতীয় সঙ্গীতকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থনা সভায় ছাত্রছাত্রীদেরকে সংযুক্ত করে চালু করেছেন। একটু বলে দিন স্যার, একটু বলতে দিন। চালু করেছিলেন মাত্র রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিনকে, যেখানে উদযাপিত হতো না, উদযাপন করেছিলেন মাত্র। জল পড়া, পানি পড়া, তেল পড়া, কুসংস্কার বন্ধ করতে উৎসাহিত হয়েছিলেন মাত্র। আর রাষ্ট্রবাদী চিন্তাভাবনা ছাত্রদের দিয়েছিল। আমরা আবার সেই জাতীয় সঙ্গীতের তর্ক করছে। শুনুন, কে পাশে দাঁড়িয়েছিল? আজকে আমরাও একই কাজ করছি, আজকে আপনারা দুজনও একই কাজ করছেন, তাহলে সেই অর্থে দেখতে গেলে না আমরা এই আকচাকচি আর বাড়াবো না। কাজী সাহেব, আমরা এই আকচাকচি আর বাড়াবো না। কাজী সাহেব, আমরা এই আকচাকচি আর বাড়াবো না। আমরা এই আকচাকচি বাড়ানোর জন্য আজকে আলোচনা করিনি। আমরা বলছি যে তাহলে সমাধান কোন পথে? তাহলে এই রাজনীতির আগে তাহলে মানুষের ঊর্ধ্বে তো রাজনীতি নয়, রাজনীতির ঊর্ধ্বে মানুষ নন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি, যেখানে দোরগোড়ায় করানো হচ্ছে লোকসভা নির্বাচন, তার আগে এই ইস্যু নিয়ে কাদা ছোড়াছুড়ি কেন? কোথায় এই সমস্যার সমাধান কিভাবে আসতে পারে? সেই একটা সুরাহা দিন আপনাদের মতন সুচিন্তিত মানুষজনের কাছ থেকে, আমরা সেটা এক্সপেক্ট করি প্লিজ। না, আমি সেটাই ওনাকে বলতে থামাতে যে আমরা যখন এই টক শোগুলো দেখি, শুধুমাত্র আমি কোনো একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করি বলে তার দোষগুলো কিছু না বলে পরেরকে বলতে যায়, তার দোষগুলোকে বেশি করে হাইলাইট করতে যায়। আমাদেরও একটা দায়িত্ব আছে সংবিধানে যে মানুষ কি চায়, মানে কিভাবে এটা ওভারকাম করবে সিচুয়েশনটা, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি না। কিভাবে করা উচিত, রাজনীতির লোকদের কি ধরনের আচরণ করলে মানে সাধারণ মানুষ ঠিকভাবে থাকবে। দেখুন, লোকসভাতে বিজেপি 3টে রাজ্যে এসছে, মানে আমি বলবো না বিরোধিতা করে তাকে আমি তৃণমূলকে সমর্থন করলো তা বিরোধিতা করবো না। একটা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ভালোভাবে চলতে পারে সেটা বিজেপি চলে যাবে। আমরা তো ভালোভাবে থাকতে চাই, মানুষ শান্তিভাবে থাকতে চায়, জিনিসপত্রের দাম কমতে চায়, সেইগুলো যখন আমরা পাই না তখনই আমরা মণিশঙ্করবাবু অত্যন্ত ভদ্র মানুষ, উনি সেই কথাই বললেন। আমার বক্তব্য হচ্ছে, দেখুন একটা তো উদাহরণ দেখতে হবে, ওয়েদার দেখতে হবে, অ্যাটমসফিয়ার দেখতে হবে। পশ্চিমবঙ্গে 21 সালে ইলেকশন গেল, এই পঞ্চায়েত নির্বাচন গেল, আর 5 রাজ্যে নির্বাচন গেল, বিধানসভা নির্বাচন। ডিফারেন্সটা বলছেন তো? দেখুন ডিফারেন্স দেখুন, একটা খুনোখুনি রক্তারক্তির খবর নেই এই বাংলায়। এত খুনোখুনি, রক্তারক্তি, ধর্ষণ, গদ্দর ভেঙে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, আমাদের এই আবহাওয়াটা তৈরি করলো কে? এটা সম্পর্কে আমার একটা মতামত, কি মনে হয়? আমার ব্যক্তিগত ধারণা আছে। বলুন। ব্যক্তিগত ধারণা মানে আমি এইটা বুঝেছি যে ধরুন মুর্শিদাবাদে আম হয়, বাঁকুড়াতে আম হয়, পুরুলিয়ায় আম হয়, সবই আম, কিন্তু জাতটা আলাদা। বিজেপি যারা করে, পশ্চিমবঙ্গের বিজেপি, বেনারসের বিজেপি, দিল্লির বিজেপি, অনেক তফাৎ আছে। এবং বিজেপি রাজনৈতিক দলের জন্য, অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আমি ছেড়ে দিলাম। আমি আজকে যদি বলি বিজেপি এটা খারাপ, তখন তৃণমূলও এটা খারাপ, আমি টেনে নিয়ে ভাইস ভার্সা। আপনি বলুন, বিজেপি আসার আগে যখন এলো বিজেপি ক্ষমতায়, পশ্চিমবাংলায় এতগুলো সিট নিয়ে এলো বা কেন্দ্রে বিজেপি এলো, এই ধরনের রাজনীতি এখানে সিপিএম কংগ্রেসে ছিল না? আচ্ছা, কেন ছিল না? তাহলে মানুষ বিজেপিকে বলবে না যে বিজেপি ঘটনাটা ঘটে? বিজেপি একটু পরে যাবে, বিজেপি তো ক্ষমতা নেই, তৃণমূল ক্ষমতা আছে, কিন্তু বিজেপি সিটগুলো আসার জন্য পঞ্চায়েত নির্বাচনে যা হলো সাম্প্রতিককালে যা হলো সেইটা কথা বলি দাদা। আচ্ছা, একটা কথা কি আমরা ভেবে দেখছি, এই যে দুর্নীতি হচ্ছে, হতে পারে দুর্নীতি, অন্য রাজ্য দুর্নীতি হয়, আমাদের বর্তমান যে সরকার, আমি সমাধানের কথা বলছি, হ্যাঁ আমার দুর্নীতি হচ্ছে, আমার নেতা মন্ত্রী কাউন্সিলর এমপি এমএলএরা দুর্নীতি করেছে। যারা দুর্নীতি করেছে পার্টিগত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো, আর যারা সঠিক চলছে তাদেরকে শক্তি দেবো। মাননীয় শুধু এইটুকু, এই আদর্শ নিয়ে যদি এগোনো যেত, এই আদর্শ মানবিকতা, হিউম্যানিটি, আমি অনলাইন বলবো, এই জিনিসটা নষ্ট হয়ে গেছে রাজনীতিতে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, পাওয়ার গেম পলিটিক্স যখন থেকে ইন্ট্রোডিউস হয়েছে, আমি যদি আজকে সিপিএম করি, আমার একটা নীতি থাকবে, মরে গেল আমি সিপিএম ছাড়া অন্য পার্টিতে যাব না, কিন্তু আমি পাওয়ারের যখন দেখবো আমি কংগ্রেসের টিকিট পাচ্ছি, চলে যাচ্ছি। পাওয়ার, আমি যদি এটা পাওয়ার গেম ভাবি, এটাকে আদর্শ সংক্রান্ত যখন এই ধরনের
ক্রেডিবিলিটি নিয়ে, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, সেইটাই বোধহয় অবক্ষয়ের কারণ। অনেক একদম। ধন্যবাদ আপনাদের সুচিন্তিত মতামত একদম। দেওয়ার জন্য। এবং আজকে নির্বাচনের আগে এই যে সংঘাতের বাতাবরণ, সংঘাতের পারদ চড়ছে, সেটাকে সরিয়ে রেখে যদি আদর্শের জায়গা থেকে ইস্যুভিত্তিক লড়াই হয় মানুষের জন্য, তাহলে বোধহয় ভালো হয়। আমরা সেই আশাতে থাকবো।